গভীর রাত পেরিয়ে ভোর সকালের দেখা মিলেছে। আজ হাসানের গায়ে হলুদ। বাড়ির মহিলারা কাজে ব্যস্ত। এই বাড়ি থেকে কে মেয়ের বাড়ি হলুদের ডালা নিয়ে যাওয়া হবে। রাহেলা বানু ক্ষিপ্ত হয়ে বাগান ঘরের চৌকিতে বসে আছেন। পাশেই আতিয়া বেগম বিরক্ত হয়ে বকবক করে যাচ্ছেন। শেষে আর সইতে না পেরে বললেন, আপা আপনি এবার একটু বেশি বাড়াবাড়ি করছেন। বাড়িতে এত মানুষ থাকতে আপনার কায়নাতকেই কেন লাগবে? তোমার কাছে কোন জিনিস বেশি বেশি লাগে না আতিয়া? বংশের একটা বউ, তাও যদি পা মেইলা বইসা থকে তাইলে বউ কইরা ঘরে আইনা লাভ হইল কি? খালি জামাইয়ের বাল ধইরা বইসা থাকলে হইব? বাড়ির মানুষ কি কয়? কামকাইজ রাইখা ঘরে খিল দিয়া শুইয়া আছে। আতিয়া বেগমের মুখ লাল হয়ে এলো। তিনি লজ্জায় মুখ ঢাকলেন, নাক মুখ কুচকে বললেন, তারা স্বামী স্ত্রী আপা। আতিয়া বেগমের মুখের কথা কেড়ে নিয়ে রাহেলা বানু দাঁত কটমট করে বললেন, বাহানা দিও না তুমি। বংশের প্রথম বউ যখন হইছে ওরে কামে লাগাও। বাড়ির মানুষ ভালো কয় না, উল্টা ওর নামেই কানাঘুষা করতাছে। এই পর্যায়ে ভীষণ বিরক্ত হলেন আতিয়া বেগম। প্রত্যেক দিন এই এক ব্যাপার নিয়ে ঝগড়া করতে করতে তিনি অতিষ্ঠ। আমার নাতবউরে নিয়ে দয়া করে আপনি নাক গলাবেন না। মাফ করেন আপনি। হনহন করে বেরিয়ে গেলেন আতিয়া বেগম ঘর থেকে। রাহেলা বেগম শক্ত চোখে তাকিয়ে রইলেন সেদিকে। আতিয়া বেগম বাগান ঘর থেকে বেরিয়ে বাড়ির ভেতরে ঢুকলেন। ড্রয়িং রুমে বসে নিধি হলুদ বাটছে আর পাশেই বসে আছে নিশা, সুহা, জয়া আরও কয়েকজন আত্মীয়। তিনি রান্নাঘরে ঢুকলেন। নিধি হলুদ বাটতে বাটতে ঘেমে গেছে। ফ্যানের বাতাসও গায়ে লাগছে না। জয়া নিজের ওড়না দিয়ে নিধির কপালের ঘাম মুছে বলল, আপু তুই রাখো, আমি বেটে দিচ্ছি। নিধি মাথা ঝাঁকাল, না আমি পারব, তুই বরং আমার জন্য ঠান্ডা পানি নিয়ে আয়। বাড়ির সদর দরজায় গ্রামের কিছু মানুষ আজগর চৌধুরীর সাথে কথা বলছেন দরকারি কিছু নিয়ে। নাজনীন সিঁড়ি বেয়ে নেমে চারপাশে চোখ বুলিয়ে দীর্ঘশ্বাস ফেলল। গায়ের টি শার্ট ঘামে ভিজে গেছে। ছাদে গিয়েছিল সে। গরমে বেহাল দশা। সে সদর দরজা দিয়ে বেরিয়ে সোজা বাড়ির বাইরে চলে গেল। খানিকক্ষণ পরেই শুরু হবে ব্যস্ততা। বাগানে চলছে রান্নার কাজ। গরু দিয়ে নরম খিচুড়ি রান্না হচ্ছে। ঘ্রাণে পুরো বাড়ি মেতে উঠেছে। বাচ্চাদের খিলখিলিয়ে হাসি আর দাপাদাপির শব্দ ভাসছে বাতাসে। উপরতলার দক্ষিণের শেষের ঘরটায় এখনও চলছে নীরবতা। ফ্যানের হালকা বাতাসে মিশে আছে দুই নরনারীর গভীর শ্বাসপ্রশ্বাসের শব্দ। হালকা রোদের আলোয় ঝাপসা হয়ে আছে পুরো কক্ষ। জানালার পর্দা উড়ছে ধীর বাতাসে। কায়নাত গুটি মেরে হাত পা গুটিয়ে অর্ণর বুকের সাথে লেগে আছে। আর অর্ণ যত্ন করে আঁকড়ে ধরে গভীর নিন্দ্রায় তলিয়ে। ছোট বাচ্চার মতো এলোমেলো চুলে ঘুমিয়ে কায়নাত। নিচ থেকে বাচ্চাদের চিৎকার চেঁচামেচি শুনে কপাল কুঁচকে পিটপিট করে চোখ খুলল অর্ণ। বুকের উপর গরম নিঃশ্বাসের আঁচড় পেতেই দৃষ্টি নত করে দেখল এলোমেলো কায়নাতকে। সেই নিজের কপালে স্লাইড করে কায়নাতের এলোমেলো চুলগুলো একপাশে এনে রাখল। গায়ের শাড়ি শরীরে নেই, বিছানায় লুটিয়ে আছে সেটা। অর্ণ কাঁথা দিয়ে ওর শরীর ঢেকে কপালে হাত রাখল। জ্বর কমেছে একটু। সে উঠে বসল। অর্ণ কায়নাতের গালে হাত রেখে বলল, এই মেয়ে শুনছ, ওঠো তো। কায়নাত চোখ না খুলেই আধস্বরে গঙ্গাল। চোখের কার্নিশ বেয়ে গড়িয়ে পড়ল এক ফোঁটা জল। অর্ণ ঘুম ঘুম চোখে দীর্ঘশ্বাস ফেলে ওয়াশরুমে ঢুকল। ফ্রেশ হয়ে অর্ধেক বালতি পানি এনে কায়নাতের মাথায় ঢালল। প্রেমকে মেসেজ করে বলল সব। খানিকক্ষণ পর প্রেম হাতে ওষুধ এনে দিয়ে গেল অর্ণকে। খাবার খাওয়ার পর খেতে বলেছে। কায়নাত দুর্বল শরীর নিয়ে কোনোরকম উঠে বসল বিছানায়। শরীর ব্যথায় টনটন করছে। লাল চোখে অর্ণর গম্ভীর মুখ দেখে চোখ বন্ধ করে দুহাত বিছানায় ভর দিয়ে মাথা ঝুঁকাল। কয়টা বাজে? কায়নাতের প্রশ্নের উত্তর না দিয়ে অর্ণ কায়নাতের পাশে এসে বসল। কপালে হাত রেখে গম্ভীর কণ্ঠে বলল, পাকনামি করে পুকুরে গোসল করতে গিয়েছিলে কেন? মাথাটা ভীষণ ব্যথা করছে। নিধি আপু বা নিশা আপুকে একটু ডেকে দিবেন? গোসল করলে বোধহয় ভালো লাগবে। এখন গোসল করা যাবে না, ইডিয়ট। কায়নাত ধীরে সুস্থে বিছানা থেকে নেমে আলমারি থেকে শাড়ি বের করে একাই ওয়াশরুমে ঢুকল। খানিকক্ষণ পর বের হলো গোসল সেরে। শরীরটা হালকা লাগছে এখন। সে আয়নার সামনে এসে ভেজা চুলগুলো ভালো করে মুছে টাওয়াল বারান্দায় দিয়ে শাড়ির আঁচল মাথায় চেপে ভেজা শাড়ি হাতে নিয়ে ঘরের বাইরে বেরিয়ে গেল। অর্ণ শুধু চুপচাপ সব দেখে গেল। সে বিছানা সুন্দর করে গুছিয়ে বের হলো ঘর থেকে। এখন বেশ সকাল হয়েছে। স্বার্থ, শেহের আর প্রেমসহ বাড়ির ইয়াং কাজিনরা সাদা লুঙ্গি আর গেঞ্জি পরেছে। স্বার্থ লুঙ্গি হালকা উঁচিয়ে বাগানে দাঁড়িয়ে রান্না দেখছিল। পাশেই প্রেম দাঁড়িয়ে।
হঠাৎ একটা বাচ্চা এসে স্বার্থর লুঙ্গির ভেতরে ঢুকে স্বর তুলে বলল, টুনটুনি পাখি নাচো তো দেখি। প্রেম হতভম্ব হয়ে স্বার্থর দিকে তাকাতেই স্বার্থ চিৎকার দিয়ে উঠল। লুঙ্গির গিট খুলে ছিটকে দূরে সরে যেতেই বাচ্চাটা খিলখিল করে হেসে উঠল। ছোট একটা বাচ্চা ছেলে দাঁত বের করে হাসছে। স্বার্থ নাক মুখ খিচে বন্ধ করে দাঁত চেপে বলল, প্রেমের বাচ্চা ধর আমাকে। প্রেম তাড়াতাড়ি স্বার্থর নিকট এগিয়ে গেল। কি হলো তোমার, নিচে তো প্যান্ট আছেই। স্বার্থ প্রেমের কাঁধ করে ধরে দাঁত চেপে বলল, প্যান্ট আছে পয়েন্ট নেই। বাবুর্চিরা মিটিমিটি হাসছে। প্রেম অসহায়ের মতো বাচ্চাটার দিকে তাকাতেই সে দৌড়ে সেখান থেকে পালিয়ে গেল। স্বার্থ চিৎকার করে বলল, হসপিটালে চল প্রেমাপু। তখন বাড়ি থেকে অর্ণ বের হল। স্বার্থর এহেন পোশাক দেখে এগিয়ে এলো কাছে। কি হয়েছে তোর ভাই? আমার গার্ডেনের গেট ভেঙে গেছে। প্রেম সব খুলে বলতেই অর্ণ দাঁত চেপে সেখান থেকে চলে গেল। প্রেম স্বার্থকে নিয়ে বাড়ির ভেতরে নিয়ে গেল। খানিকক্ষণ পর খাওয়ার ব্যবস্থা করা হল। খাওয়া দাওয়া শেষে রাহেলা বানু কায়নাতকে নিজের কাছে ডাকলেন। কায়নাত সবে খাওয়া শেষ করেছে। গুটি পায়ে দুর্বল শরীর নিয়ে বড় দাদি শাশুড়ির কাছে যেতেই তিনি কাঠোকাঠ কণ্ঠে বললেন, বাড়ির একমাত্র বউ তুমি, কাজকাম করা বাদ দিয়া জামাইয়ের লেজ ধইরা থাকো কেন? কায়নাত হতবাক এহেন কথায়। আমি কিছু বুঝলাম না দাদি। বুঝো না মানে? দুধ খাও এহন, বিয়া হইছে, জামাই বাড়ি থাকো, কাজকাম নাই তোমার? সারাদিন ঢ্যাং ঢ্যাং কইরা ঘুরলে হইব? আমাগো বাড়ির নিয়ম নীতি আছে বুঝছ? জামাইয়ের পিছ ছাইরা কাম করো। তারপর গলা উঁচিয়ে লতা বেগমকে ডাকলেন। লতা বেগম এটো প্লেট বাড়ির বাপাশে রেখে এসেছেন যেখানে থালা বাসন ধোয়া হবে। তিনি আসতেই রাহেলা বানু বললেন, ওরে নিয়া যাও আব্দুর বউ। যেইনে থালা বাসন ধোয়া লাগবো ওইনে দিয়ে আসো। লতা বেগম মাথা নাড়লেন। কায়নাত শুকনো ঢোক গিলে মাথার কাপড় ঠিক করে লতা বেগমের পিছু নিল। তার মোটেও খারাপ লাগছে না দাদির কথায়, কারণ শ্বশুর বাড়ি যেহেতু এসেছে কাজ তো করতেই হবে, কিন্তু শরীরটা যে ভীষণ খারাপ। কায়নাতকে বাড়ির বাপাশে এনে লতা বেগম বললেন, মিনাকে পাঠিয়ে দিচ্ছি। লতা বেগম চলে গেলে মিনা কিছুক্ষণ পর এলো। দুটো টুল এনে একটা কায়নাতকে দিয়ে আরেকটায় সে বসল। কায়নাত শাড়ি গুটিয়ে আঁচল কোমরে গুজে জুতা খুলে ভালো করে বসল। মিনা কায়নাতের শুকনো মুখ দেখে বলল, ভাবির কি শরীর খারাপ? এমনে শুকনা লাগতাছে কেন মুখ? কায়নাত প্লেট ধুতে ধুতে বলল, না মিনা আপা, শুধু একটু মাথা ব্যথা করছে। তাইলে তুমি রাখো, আমি কর্মুনি এডি। সমস্যা নেই, পারবো আমি। মিনা আর কথা বলল না। টুকটাক কথা বলতে বলতে কাজ করতে লাগল। এদিকে অর্ণ সেই কখন বাড়ি থেকে বেরিয়েছে। বাড়িতে হলুদ দেয়া হয়ে গেছে হাসানকে। কিছু মানুষ মেয়ের বাড়ি যাবে এখন। কায়নাত হলুদ শাড়ি পরে চুল খোপা করেছে। তারপর শাড়ির লম্বা আঁচল দিয়ে সুন্দর করে মাথায় ঘোমটা দিয়েছে। হাতে আজ কাচের রেশমি চুড়ি, চোখে চিকন কাজল, ঠোঁটে হালকা লিপস্টিক। এর থেকে বেশি সাজার সাহস হয়নি তার। বাড়িতে এত ভিলেন যে ঘর থেকে বের হতেও ভেতর কাঁপে। তার মধ্যে রাহেলা বানু তো আছেই। যদি দেখে বাড়ির বউ সাজগোজ করে বাইরে গিয়েছে তাহলে ইতিহাস ঘটে যাবে। কায়নাত সুন্দর করে তৈরি হয়ে আয়নায় নিজেকে একবার দেখে নিল। আজকাল নিজেকে কিশোরী নয় বরং যুবতী নারী মনে হয়। শাড়ি পরলে বুঝি সব মেয়েকেই বড় বড় লাগে? হয়তো তাই। কায়নাত পিছু ঘুরে দরজার দিকে তাকাতেই চমকে উঠল। অর্ণ পকেটে হাত গুজে কপাল কুঁচকে তার দিকে তাকিয়ে আছে। কায়নাত বুকে থুথু দিয়ে বলল, আল্লাহ মাফ করুক, এমন ভূতের মতো দরজায় দাঁড়িয়ে আছেন কেন? অর্ণ সোজা হয়ে ঘরের ভেতরে ঢুকল। কায়নাতের সামনে এসে দাঁড়িয়ে ডান হাতের বুড়ো আঙুল দিয়ে কায়নাতের ঠোঁটের হালকা লিপস্টিক ঘষে উঠিয়ে ফেলল। তারপর কায়নাতের বিস্মিত আখিতে দৃষ্টি রেখে বলল, এবার ঠিক আছে। হলুদ শাড়ি পরেছেন কেন? কায়নাত ফ্লোরে পা খুঁড়িয়ে দৃষ্টি নত করল। শুষ্ক ঠোঁট ভিজিয়ে বলল, আজ না গায়ে হলুদ, দাদি দিয়েছে এই শাড়ি। হাসান ভাইয়ের বউয়ের বাড়ি যাব যে। ওই বাড়ি যাবেন? হুম। যেতেই হবে? হুম। দাদি নিয়ে যাবে? হুম। সন্ধ্যার আগে ফিরবেন? হুম। অর্ণ ভালো করে কায়নাতকে দেখল। মেয়েটা শাড়ি পরে কিন্তু কখনো শরীরের একটু অঙ্গ দেখা যায়নি। ঢাকায় কয়েকবার সিল্ক কাপড়ের শাড়ি পরায় হয়তো ঝামেলা হয়েছিল শাড়ি সামলাতে। হলুদ রঙের শাড়িটা যেন কায়নাতের গায়ে একটু বেশি ফুটেছে। অর্ণ গলা কেশে বলল, কে কে যাবে? অনেকেই যাব। কে নিয়ে যাবে? নাজনীন ভাই। অর্ণ হুট করে ঘরের দরজা লাগিয়ে দিল। কায়নাত হতভম্ব হয়ে বলল, দরজা লাগালেন কেন? আমি তো যাব এখন।
অর্ণ আলমারি থেকে একটা ধূসর রঙের টি শার্ট আর কালো প্যান্ট বের করে ওয়াশরুমে ঢুকতে ঢুকতে বলল, আমি যতক্ষণ না আসব ততক্ষণ চুপচাপ ঘরে বসে থাকুন। মিনিট 10 পর অর্ণ ওয়াশরুম থেকে বের হয়ে আয়নার সামনে দাঁড়িয়ে ভেজা চুল মুছে মুখে কি যেন দিল। কায়নাত ঠোঁট কামড়ে চুপচাপ তাকিয়ে তাকিয়ে দেখল অর্ণর কাজকর্ম। অর্ণ চুলগুলো ঠিক করে মানিব্যাগ আর ফোন পকেটে রেখে দরজা খুলে বলল, আসুন ম্যাডাম। কায়নাত অর্ণর পিছু পিছু গেল। সিঁড়ি বেয়ে নামতে না নামতেই রাহেলা বানু বললেন, এতক্ষণ লাগে? জামু কহন আমরা? সময় তো সব তুমি শেষ কইরা দিলা সাজতেন সাজতেন। ড্রয়িং রুম ভর্তি মানুষ, সবার সামনে এভাবে বলায় কায়নাত লজ্জা পেল ভীষণ। অর্ণ বুক টানটান করে কায়নাতের পেছনেই দাঁড়িয়ে আছে, হাত পকেটে গুজে রাখা। অর্ণ ঠোঁট কামড়ে তীক্ষ্ণ চোখে বড় দাদির আনন্দ রেখে কায়নাতের পাশে এসে ওর এক হাত আঁকড়ে ধরে সিঁড়ি বেয়ে নামতে নামতে বলল, আমি বুঝি না বড় দাদি আপনার সমস্যাটা কোথায়? আমার বউ দিন রাত এক করে সাজবে, তাতে আপনার সমস্যা কি? এখন তো সবে 11টা বাজে, হলুদ হবে একটায় আর আপনি এখনই লাফাচ্ছেন? আমার জানা মতে মেয়ের বাড়ি এখান থেকে বেশি দূরে নয় তাহলে? রাহেলা বানু দৃষ্টি সরিয়ে অন্যদিকে তাক করর বলেন, আমার লগে বেয়াদবি করবি না। বউয়ের সাপোর্ট আমার সামনে কাটবি না। ভুল কি কইছি আমি ক? অর্ণ কায়নাতকে নিয়ে নিচে নেমে এসে দাদির মুখোমুখি হয়ে দাঁড়াল। চাপা নিঃশ্বাস ফেলে বলল, দরকার হলে আমি মাথায় উঠিয়ে রাখব, আমি সেটা করবও, কিন্তু কেউ যদি আঙুল তোলে সেই আঙুল আমি আগে ভাঙব। তুই কি আমারে কথা শুনাইতাছস? বাড়ি ভর্তি মানুষের সামনে আমারে অপমান করস তুই? বাবা, আপনি বাড়ি ভর্তি মানুষের সামনে আমার বউকে অপমান করবেন আর আমি কিছু বললেই দোষ? কায়নাত মাথা নত করে অর্ণর এক হাতের আঙুল টেনে ফিসফিস করে বলল, দয়া করে চুপ থাকুন আপনি, অশান্তি সৃষ্টি করবেন না। অর্ণ ঝাড়া মেরে কায়নাতের হাত সরিয়ে দিয়ে রাহেলা বানুর চোখে চোখ রেখে বলল, ওকে দিয়ে গরুর মতো খাটানোর জন্য বিয়ে করিনি আমি। আমার কাজ করা আর বাড়ির কাজ করা আকাশ সমান তফাত। আমি তো আপনার সাহস দেখে অবাক হচ্ছি বড় দাদি। যেখানে আমার মা ওকে দিয়ে একটা কাজ করাই না, সেখানে আপনি এত এত থালা বাসন ধুতে দিয়েছেন। ওর শরীর এমনিতেই ভালো নেই জানেন আদৌ? রাহেলা বানুর চোখ রক্তবর্ণ হয়ে উঠল, ঠোঁট বেঁকে গেল বিরক্তিতে। তোরে আমি বড় করছি, তুই আমারে শেখাইবি এখন? শরীর খারাপ থাকলে আগে জানাইব না কেন? আমি কি জানি শরীর খারাপ? খাটতে খাটতে কেউ কি মইরে গেছে এই বাড়িতে? অর্ণ দাঁত চেপে বলল, কেউ মরেনি বলেই কি আপনি ওকে গাধার মতো খাটাবেন? আমার বউ খেলেনি, ঘুমায়নি, জ্বর নিয়ে শুয়েছিল, আপনি ডেকে এনেছেন থালা বাসন ধোয়াতে। এটা কি আপনাদের গর্ব? আতিয়া বেগম বললেন, আপা, আমি তো আগেই বলেছিলাম কায়নাতের শরীর খারাপ, কিন্তু আপনি। রাহেলা বানু তীব্র কণ্ঠে কেটে দিলেন, তুমি চুপ করো আতিয়া। তোমার বাড়ির বউয়ের জন্য এই বাড়ির নিয়ম নষ্ট করমু আমি? এই বাড়ির বউ মানে এই বাড়ির মাইয়াও, খাটতে হইব। অর্ণ এক পা এগিয়ে গেল, কণ্ঠ নামিয়ে গম্ভীর স্বরে বলল, বউ খাটবে, কিন্তু জোর করে নয়। আর আজ থেকে যদি আমি দেখি ওকে এক বিন্দু অসম্মান করা হচ্ছে, সবার সামনে দাঁড়িয়ে বলছি, যার মুখ থেকে বের হবে সেই মুখ আমি ভেঙে দেব। চাপা গুঞ্জন শুরু হল। কয়েকজন বয়স্ক মানুষ মাথা নেড়ে ফিসফিস করতে লাগল। কায়নাত ভয়ে আর লজ্জায় ঠোঁট কামড়ে রইল। রাহেলা বানু ভ্রু উঁচিয়ে তীক্ষ্ণ হাসি দিয়ে বললেন, দেখি তো কতদিন এই সাহস থাকে তোর। অর্ণ ঠান্ডা চোখে তাকিয়ে হাত ধরে কায়নাতকে টেনে নিয়ে বেরিয়ে গেল সবার সামনে দিয়ে। বেহরুজ বেগম একপাশে দাঁড়িয়ে ছেলের কথা শুনছিলেন। তার ঠোঁটের কোণে লেগে আছে শান্তিময় চিলতে হাসি। নিশা খুশির চটে হাত দিয়ে মুখ ঢেকে শাড়ির কুচি ধরে দৌড়ে ভাই আর ভাবির পিছু নিল। আতিয়া বেগম ঠোঁট টিপে হেসে সবাইকে তাড়া দিলেন বের হতে। হাসানের বাইক নিয়ে বের হয়েছে অর্ণ। গ্রামের পাকা রাস্তায় কালো রঙের বাইকে বসে আছে অর্ণ এবং কায়নাত। কায়নাতের ঠোঁটের কোণে লাজুক হাসি। ঠোঁট কামড়ে লাজুক চোখে বারে বারে মিররে অর্ণর গম্ভীর চেহারা দেখছে। একটা কথা বলবো, মানা করলে চুপ থাকবেন আপনি? কায়নাত মুখ বাঁকিয়ে বলল, দাদির সাথে অমন করে কথা বলবেন না, উনি তো এমনই। অর্ণ কোনো উত্তর দিল না। কায়নাতও আর আগ বাড়িয়ে কিছু বলল না। পিছু ঘুরে রাস্তায় তাকিয়ে দেখল কয়েকটা অটো আসছে তাদের পেছনে। সেখানে চৌধুরী বাড়ির কিছু মানুষ আছে। মেয়ের বাড়ি পৌঁছাতে কিছু সময় লাগল। মেয়ের বাড়ি একতলা বাড়ি। বাড়িটা মোটামুটি বড়ই আছে। সেখানে বাড়ির আঙিনায় মেয়ের মা বাবা ও কিছু আত্মীয় সবার সাথে কুশল বিনিময় করতে ব্যস্ত। মেয়েরাই এসেছেন সব, ছেলে বলতে নাজনীন, অর্ণ, আয়মান আর বিহার এসেছে।
মহিলারা বাড়ির ভেতরে যেতেই অর্ণ বাড়ির বাইরে এসে সিগারেট ধরাল। পেছনে নাজনীন ধীর পায়ে হেঁটে অর্ণর পাশে এসে দাঁড়াল। কিছুক্ষণ চুপ থেকে বলল, তুই কি আসলেই সব মেনে নিয়েছিস? অর্ণ নাজনীনের দিকে ঘুরে দাঁড়িয়ে সিগারেট দূরে ছুঁড়ে মারল। তারপর বুক টানটান করে বলল, সেটা আমার পার্সোনাল ব্যাপার, সব কিছু নিয়ে হেয়ালি করবি না অর্ণ। সংসার না করলে এখনও সময় আছে, ছেড়ে দে ওকে। তুমি ওর পাশে দাঁড়াও, আমি আপত্তি করব না। কিন্তু ভুলে যেও না, পাশে দাঁড়ানো আর পাশে থাকার মধ্যে পার্থক্য আছে। তুমি ওর মুখে হাসি খুঁজো, আর আমি ওর চোখের নীরবতা পড়ি। তুমি ওকে ভালোবাসি বলো, আমি ওর চোখে নিজের নাম দেখি। তুমি জিতে নিতে চাও ওকে, আর আমি হারিয়েও জানি ও কোথায় ফিরে আসবে। কারণ আমি ওর গল্পের শেষ লাইন। তুমি হয়তো একটা পাতাও নও। মনে রাখো নাজনীন ভাই, ছাড়লেও সে অন্য পুরুষের হবে না। মনে যতটুকু আশা পুষে রেখেছ, ভেঙে গুড়িয়ে ফেলো। নাজনীনের চোয়াল শক্ত হয়ে এলো। দুই পুরুষের চোখের দৃঢ়তায় যেন চারপাশটা থমকে আছে। দুজনের পলক স্থির, বুক টানটান। নাজনীনের রাগে চোয়াল দ্বিগুণ শক্ত হয়েছে। সে দাঁতের দাঁত পিষে শুধোয়। তুই যদি সুন্দর মতো সংসার করতে চাস তাহলে আমি একটা কথাও বলবো না, কিন্তু যদি তুই ওর জীবন নিয়ে খেলতে চাস অর্ণ, বিশ্বাস কর আমি তখন ভাই, আত্মীয়, রক্ত কিছু দেখব না। সোজা তোর লাটান দিয়ে ছিঁড় অর্ণর ঠোঁট বেঁকে এলো। হালকা কালচে ঠোঁট নাড়িয়ে জবাবে বলল, আর যে আমার বউকে নিয়ে বেশি মাতামাতি করবে ওর অস্তিত্ব মুছে ফেলব। মানছিস তাহলে বউ হিসেবে? সেটা আমার ব্যাপার। অর্ণ পাশ কেটে চলে যেতে চাইলে নাজনীন বলে উঠল, সেদিন মাঝরাতে ওই জঙ্গলে কি করছিলি তুই? আর ওই বাড়িতে? অর্ণর ঠোঁটে ভাঁজ পড়ল, চোখে হালকা বিদ্রুপ খেলে গেল। শান্ত অথচ ধারালো স্বরে বলল, চোখ মেলানো আর হাত বাড়ানো এক কথা নয় নাজনীন ভাই। তারা চোখ দেয়নি, হাত বাড়িয়েছিল। নজর তো তুমিও দিয়েছ, তাই বলে তোমার চোখ কি আমি উপড়ে ফেলেছি? আমি এতটাও পাষাণ নই যে চোখ দিলেই কলিজা ছিঁড়ে ফেলব। হনহন করে প্রস্থান করল অর্ণ। নাজনীন পেছনে এক শক্ত পাথরের মতো দাঁড়িয়ে রইল। তার আর বুঝতে বাকি নেই অর্ণ তাকে চোখে আঙুল দিয়ে ঠিক কি বুঝিয়ে গেল। বাড়ির আঙিনায় হলুদের ব্যবস্থা করা হয়েছে। বাড়ির এক পাশে রঙিন কাপড় দিয়ে চারপাশ ঢাকা হয়েছে। হলুদ এখনও শুরু হয়নি। কায়নাতরা বউয়ের ঘরে বসে আছে। হাসানের হবু বউয়ের নাম ফারিয়া। এবার অনার্স ফাইনাল ইয়ারে পড়ছে। মধ্যবিত্ত পরিবার। কায়নাত তার পাশেই বসে আছে। চৌধুরী বাড়ি থেকে বউয়ের জন্য হলুদের শাড়ি পাঠানো হয়েছিল, সেটাই পরে বসে আছে সে। আরেকটা গোসলের পর পরানো হবে। বউয়ের ছোট বোন বিপাশা, সে ফারিয়ার পাশে বসে নিশাদের সাথে কথা বলছে। মেয়েটা চঞ্চল স্বভাবের। মেয়েটা কায়নাতকে বলল, তুমি দুলাভাইয়ের কি হও? কায়নাত চুপচাপ বসেছিল সবার মাঝে। হঠাৎ এহেন প্রশ্নে নড়েচড়ে বসে ধীর কণ্ঠে বলল, হাসান ভাই আমার বড় ভাসুর। মেয়েটা আশ্চর্য হয়ে বলল, উনার ছোট ভাই বিয়েও করে ফেলেছেন? না, আমি উনার মেজ চাচার বড় ছেলের বউ। কথাটা বলেই যেন মুখে রক্ত জমাট বাঁধল। লজ্জায় দৃষ্টি নত করল। বিপাশা ভ্রু কুঁচকে বলল, ওহ, আমি ভাবলাম দুলাভাইয়ের আপন ভাই। পাশে অনেকেই বসেছিলেন। ঘরের জানালা খোলা থাকায় বাইরে উঠোনে সব দেখা যাচ্ছিল। বেহরুজ বেগম এবং রা সবাই ঘরের বাইরে। মেয়ের বাড়ির কিছু বয়স্ক আত্মীয় ফারিয়ার ঘরে ছিলেন। একজন বয়স্ক মহিলা বললেন, তোমার বয়স কত? কায়নাত বিব্রত হচ্ছে এবার, তবুও বলল, 17। তুমি তো খুব ছোট। তোমার জামাই এসেছে এই বাড়ি? কায়নাত জানালার বাইরে হাত উঁচিয়ে গেট বরাবর তাক করে বলল, এসেছেন, ওই যে গেটের সামনে ফোনে যে কথা বলছে উনি। অনেকেই ঘাড় ঘুরিয়ে জানালার বাইরে তাকাল। অর্ণ বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে ফোনে কার সাথে যেন কথা বলছে। কায়নাত ঠোঁট কামড়ে সেদিকে তাকিয়ে আবার দৃষ্টি সরিয়ে ফেলল। সেই মহিলা মুচকি হেসে বললেন, বাহ, বেশ কপাল নিয়ে দুজনকে পেয়েছ। কথাটা শুনে কায়নাতের গাল লাল হয়ে উঠল। বুকের ভেতর ধুকপুক ধ্বনি যেন বাইরে ছড়িয়ে পড়বে ভাব। জানালার ফাঁক দিয়ে হাওয়ায় দুলছে শাড়ির আঁচল, তবুও তার চোখে কেবল গেটের সামনে দাঁড়ানো অর্ণর অবয়ব। অর্ণর কণ্ঠস্বর শোনা যাচ্ছিল না, তবে ঠোঁটের নড়াচড়া আর ভঙ্গিমা দেখে বোঝা যাচ্ছিল কথাটা গুরুত্বপূর্ণ। কার সাথে, কি নিয়ে কথা বলছে কেউ জানে না, কিন্তু তার গম্ভীর মুখাবয়ব চারপাশে এক ধরনের চাপা অস্বস্তি ছড়িয়ে দিচ্ছিল। বিপাশা আবার খোঁচা দিয়ে বলল, ভাবি, তোমার জামাই তো একদম হিরোর মতো। একদম দমদার দেখাচ্ছে। কায়নাত থমকে গেল,
তারপর কেবল নিচু স্বরে বলল, হুম। সেদিকেই চোখ গেল পাশের বয়স্ক মহিলার। তিনি মুচকি হেসে বললেন, দেখছ তো, এখনও ফোনেই ব্যস্ত। কিন্তু বউকে দেখলেই সব ভুলে যাবে। ঘরের ভেতর হালকা হাসির শব্দ উঠল। কায়নাত চুপচাপ বসে রইল, ঠোঁট কামড়ে নিল আরও একবার। তার বুকের ভেতর কেমন একটা টান ধরল, মনে হল যেন সবাই তাকে আর সেই গেটের সামনে দাঁড়ানো মানুষটিকে নিয়ে হিসেব কষছে। ঠিক তখনই বাইরে উঠোন থেকে গলার স্বর এলো, হলুদ শুরু করো। চারপাশে একসাথে হইচই পড়ে গেল। হলুদ মাখার প্রস্তুতি শুরু হল। রঙিন কাপড়ের আড়াল সরিয়ে উঠোনে আলোড়ন উঠল। ফারিয়াকে ডাকা হল। কায়নাতের দৃষ্টি আবার অজান্তেই জানালার ফাঁক পেরিয়ে গেটের সামনে চলে গেল। অর্ণ তখনও দাঁড়িয়ে, ফোন কানে, মুখটা আরও বেশি গম্ভীর। এক মুহূর্তের জন্য তার চোখ জানালার ভেতরে ঢুকে পড়ল কিনা কায়নাত বুঝতে পারল না। তবে বুকের ভেতরটা যেন ছ্যাঁত করে উঠল। উঠোনে হই হুল্লোড় শুরু হল। ফারিয়াকে নিয়ে মাঝখানে বসানো হল, তার মাথার উপর দিয়ে পানি ঢালল আত্মীয়া। তারপর হলুদ মাখাতে শুরু করল বয়স্কা মহিলারা। একসময় ডালা হাতে করে মেয়েরা একে অপরকেও মজা করে হলুদ মাখাতে লাগল। হাসাহাসি, ঠাট্টা, আনন্দে ভরে উঠল উঠোন। কায়নাত চুপচাপ দাঁড়িয়েছিল কোণে নিশার সাথে। হঠাৎ ফারিয়ার খালা হাসতে হাসতে তার দিকে এগিয়ে এসে গালে আলতো করে হলুদ মেখে দিলেন। মুখে দারুণ হাসি টেনে বললেন, এইবার এরাও দেখি, বউ। কায়নাত আঁচল দিয়ে গাল মুছতে চেষ্টা করল। তখন পাশ থেকে হঠাৎ বিপাশা দুষ্টুমি করে তার গলায় এক মুঠো হলুদ মেখে দিল। হেসে বলল, এইবার তো একদম বউয়ের মতোই লাগছে। সবাই হো হো করে হেসে উঠল। কায়নাত লজ্জায় কুঁকড়ে গেল। গলায় হলুদ লেপটে যাওয়ায় ভেতরে অদ্ভুত অস্বস্তি লাগছিল। চোখ নামিয়ে ধীরে বলল, আমি একটু ভেতরে যাচ্ছি। আনন্দে ভরা উঠোন পেছনে ফেলে কায়নাত ভেতরের দিকে হাঁটল। ওর মনে হচ্ছিল, বুকের ভেতর টিপটিপ শব্দটা সবাই শুনতে পাচ্ছে। ওয়াশরুমের দিকে যেতেই বাড়ির ভেতরে গেটের সামনে আধো আলোয় একটা অবয়ব দেখতে পেল। তার স্বামী, অর্ণ। দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে সে। হাত বুকের কাছে ভাঁজ করা, চোখ সরাসরি কায়নাতের দিকে। তার মুখে সেই চিরচেনা গাম্ভীর্য, তবে দৃষ্টিতে কেমন যেন অদ্ভুত টান। কায়নাত থমকে দাঁড়াল। অর্ণ ধীরে ধীরে সামনে এগিয়ে এলো। কণ্ঠ নিচু, গভীর স্বরে বলল, গলায় হলুদ লাগল কি করে? কায়নাত ভয়ে লজ্জায় কেঁপে উঠল। কিছু বলতে চাইলেও গলা শুকিয়ে গেল। অর্ণ এক মুহূর্ত তাকিয়ে রইল, তারপর হাত বাড়িয়ে কায়নাতের আঁচল নামিয়ে তার গলার হলুদ আলতোভাবে ছুঁয়ে দিল। হলুদ ছড়িয়ে গেছে। কায়নাতের বুক ধরফর করে উঠল। তার হাত ঠান্ডা হয়ে গেল, শরীর শিউরে উঠল। চোখে এক অদ্ভুত লজ্জা এসে হানা দিল, অথচ মুখে কোনো শব্দ ফুটল না। চারপাশে ততক্ষণে গান বাজনা আর মেয়েদের হাসির স্বর ভাসছিল। কিন্তু সেই মুহূর্তে কায়নাতের কানে শুধু অর্ণর নিঃশ্বাসের গরম ধ্বনি পৌঁছাচ্ছিল। সেই শুষ্ক ঠোঁট ভিজিয়ে কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু শব্দ গলার ভেতরেই আটকে গেল। অর্ণর আঙুলের স্পর্শে তার বুকের ভেতর কেমন বিদ্যুতের ঝটকা বয়ে যাচ্ছিল। ঠিক তখনই বাইরে থেকে কারো গলার স্বর ভেসে এলো, কায়নাত, তোমার হয়েছে? চমকে উঠল কায়নাত। সে আঁচল টেনে গলার চারপাশ ঢেকে নিল। মুখটা একেবারে লালচে হয়ে উঠল। আর এক সেকেন্ড দাঁড়ানো মানেই ধরা পড়া, এটা যেন ও বুঝে গেল। অর্ণর দৃষ্টি তখনও তার উপর নিবন্ধ। গম্ভীর অথচ গভীর চোখ দুটো যেন হাজারো কথা বলে দিচ্ছিল। কিন্তু কায়নাত আর এক মুহূর্তও দাঁড়াল না। বুক ধরফর করতে করতে মাথা নিচু করে দ্রুত ভেতরের দিকে ছুটে গেল। দৌড়ে গিয়ে ফারিয়ার ঘরের দরজার আড়ালে ঢুকে পড়ল সে। চারপাশের হাসি, হই হুল্লোড়, গানের আওয়াজে কেউ তার ফুরফুরে নিঃশ্বাস আর চোখের লজ্জায় ভেজা আভা লক্ষ্যই করল না। এলিপসেস। হলুদ শেষে সবার খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হল। বিপাশার ঘরে কায়নাত, অর্ণ এবং বেহরুজ বেগম আছেন এই মুহূর্তে। অর্ণর জন্য ঘরের ভেতরে খাবার নিয়ে এসেছেন। বেহরুজ বেগম খাবার এনে বিছানার উপর রাখলেন বিপাশার সাহায্য নিয়ে। অর্ণ বাইরে খাবে না, তাই বাধ্য হয়ে বেহরুজ বেগম ঘরে খাবারের ব্যবস্থা করেছেন। কায়নাত হাত ধুয়ে প্লেট হাতে নিল। বেহরুজ বেগম ঘরের দরজা চাপিয়ে দিতে দিতে বললেন, কিছু লাগলে আমাকে ডাক দিও। কায়নাত অর্ণর বদন পানে একবার তাকিয়ে প্লেটে খাবার তুলে নিতে নিতে বলল, আমি তো আপনাকে কাল সকালে খাইয়ে দিয়েছিলাম। দুপুরে আর রাতে কি করে খেলেন? আজ সকালেও তো আমি খাইয়ে দেইনি। অর্ণ গম্ভীর চোখে কায়নাতের দিকে তাকিয়ে বলল, কাল থেকে খাইনি আমি। কায়নাত হতবাক হয়ে তাকাল। কাল থেকে খাইনি মানে? সে আশ্চর্য হয়ে বলল, খাননি মানে?
আজ সকালে না আমি আপনার খাবার ঘরে দিয়ে এলাম? খাইনি। না খেয়ে আছেন কেন? আমাকে বলেননি কেন? আমি বলবো কেন? তোমার চোখ নেই? কায়নাত আশ্চর্য চোখে অর্ণকে দেখল। লোকটা এমন কেন? মুখ ফুটে একটা কথা বলে না কখনো। সে অর্ণর হাতের দিকে তাকাল। হাতে কোনো ব্যান্ডেজ নেই। গতকাল সকালেই খুলে ফেলেছিল সেটা। ক্ষত হালকা শুকিয়েছে। এই হাত নিয়ে কাল পুকুরে গোসল করল, আজও গোসল করে হাত ভেজাল, আবার বাইক চালিয়ে এত রাস্তা পাড়ি দিল। কায়নাত শান্ত হয়ে ভাতের লোকমা অর্ণর মুখে তুলে দিয়ে বলল, নিজের প্রতি আপনার একটুও মায়া নেই না? এই ক্ষত হাত, তাকে এত অত্যাচার করছেন কেন? একটু সাবধানে থাকতে পারছেন না? অর্ণ একটা কথাও বলল না। কায়নাত নিজে নিজে বকবক করেও যখন অর্ণর থেকে কোনো উত্তর পেল না তখন বিরক্ত হয়ে নিজেও চুপ করে গেল। বিকেলের মেঘলা আকাশের তলায় ফারিয়ার বাড়ির উঠোন ধীরে ধীরে ফাঁকা হয়ে গেল। সবাই রওনা হয়ে গেছে। শেষ রইল শুধু কায়নাত আর অর্ণ। অর্ণ বাইক স্টার্ট দিল। বাইক ছুটতে শুরু করল ফাঁকা রাস্তার দিকে। হঠাৎই আকাশ ভেঙে মুষলধারে বৃষ্টি নামল। কায়নাত চমকে গেল, আঁচল দিয়ে মাথা ঢাকতে চেষ্টা করল, কিন্তু ভেজা শাড়ি তার গায়ের সঙ্গে লেগে আরও অসুবিধা বাড়াল। অর্ণও ভিজে গেছে। ফাঁকা রাস্তার পাশে একটা বড় জাম গাছের নিচে অর্ণ বাইক থামাল। জনেই ভিজে গেছে, শরীরের রেখা স্পষ্ট, চুল ভিজে কপালে লেগেছে। কায়নাত বাইক থেকে নেমে মাথার ঘোমটা সরাল। হলুদ শাড়ি ভিজে গায়ের সাথে লেগে গেছে। অর্ণ বাইক থেকে নেমে আর চোখে কায়নাতকে দেখে বলল, তোমার এমনিতেই শরীর ভালো না, আবার ভিজে গেছ। তার কণ্ঠে কোনো উষ্ণতা নেই, শুধু গম্ভীর স্বর। কায়নাত গায়ের শাড়ি ঠিক করে বলল, সমস্যা নেই। অর্ণ কায়নাতের দিকে এক মুহূর্ত তাকাল। তারপর চোখ সরিয়ে সে তার গলার হলুদ লাগানো জায়গায় নজর দিল। টান সেখানে হালকা হলেও অর্ণের দৃষ্টিকে বিরাম দিচ্ছিল। হালকা ভিজে থাকা আঙুল দিয়ে আঁচল সরাতে গিয়ে কায়নাতের বুকের ধুকপুক শব্দ আরও স্পষ্ট হয়ে উঠল। কায়নাতের বুক ধরফর করে উঠল, চোখ নামানো গেল না। বৃষ্টি তাদের দুজনকেই ভিজিয়ে দিচ্ছিল, কিন্তু মুহূর্তটা একেবারে ব্যক্তিগত, শান্ত এবং অদ্ভুতভাবে ঘন হয়ে উঠছিল। অর্ণ শুধু ঠোঁট কামড়ে ধীর কণ্ঠে বলল, হলুদ এখনও লেগে আছে গলায়। লাজে দৃষ্টি নত করল কায়নাত। বৃষ্টির ধারা ঝরছে, রাস্তা ফাঁকা, বাতাস ঠান্ডা, কিন্তু অর্ণর দৃষ্টিতে যেন আগুন জ্বলছিল, এবং কায়নাত বুঝতেও পারছিল, এই চুপচাপ উপস্থিতিতেই তার জীবন, বুকের অনুভূতি সব অর্ণর হাতে বন্দী। এলিপসেস। চৌধুরী বাড়ি রাত্রি বেলা ভীষণ জাঁকজমক হয়ে আছে। বাইরে বৃষ্টি থেমেছে সন্ধ্যার দিকে। আজগর চৌধুরী চিন্তায় আছেন বৌভাতের দিন আবার বৃষ্টি হবে কিনা এই নিয়ে। তিনি নিজের ঘরে 2 ছেলে এবং নিকট কিছু আত্মীয় নিয়ে আলোচনায় বসেছেন। কতজন মানুষ হবে, কয়টা বৈঠক হবে এসব নিয়ে। প্রেম ঘরে বসে ফোন টিপছে, মুখ কালো করে। কেউ তার কোনো কথাই শুনছে না। বিয়ে করে পুরো বাড়ি ছড়িয়ে দিল কথা খানা, অথচ মা বাবা কেউ এসব নিয়ে মাথায় ঘামাচ্ছে না। বিছানায় স্বার্থ আধশোয়া হয়ে আঙুর খাচ্ছে। শেহের নিজের মতো চুপচাপ বসে আছে। হঠাৎ করে প্রেম বলে উঠল, তোমরা তো বুড়ো মুরব্বি হয়ে যাচ্ছ, বিয়ে শাদি করবে না নাকি? তোমাদের জন্য আমার বিয়েটাও হচ্ছে না। শেহের আশ্চর্য কণ্ঠে বলল, আমাদের কারণে তোর বিয়ে কেন হবে না? তোমরা বিয়ে করছো না বলেই হয়তো আম্মু আমায় বিয়ে দিচ্ছে না। আমাদের সাথে তোর সম্পর্ক কি হতচ্ছাড়া? প্রেম বিরক্ত হয়ে মাথার চুল টেনে বলল, উফ, শান্তি পাচ্ছি না কিছুতেই। ওই নিধির বাচ্চা কি শুরু করেছে, বাল কথাও বলে না, আবার কাছে গেলে গরম তেলের মতো ছ্যাঁত করে ওঠে। স্বার্থ আর চোখে প্রেমের মুখশ্রী দেখে আঙুর মুখে দিয়ে বলল, কি আকাম করেছিলি তুই? নিধি কথা কেন বলবে না? প্রেম সেই দিনের ঘটনা সব খুলে বলল। শেহের চোখ বড় করে দাঁত কটমটিয়ে বলল, তুই আমাকে সন্দেহ করছিলি প্রেমের বাচ্চা? এই আমাকে কি তোর চরিত্রহীন মনে হয়? অন্যের বউ নিয়ে আমি টানাটানি করব কেন? মানলাম মেয়ে পটাতে পারি না তাই বলে নিধি? আমি কি জানি তুমি সেদিন ওকে নিয়ে যাচ্ছিলে, তাই তো আমি। চুপ কর হারামজাদা। কি বালের দোষ আমার ঘাড়ে চাপায় দিয়ে আমাকে কলঙ্কিত করছিস? স্বার্থ ঠোঁট টিপে হাসতে হাসতে বলল, তোদের ঝগড়া দেখে তোদের বাচ্চা বেশ মজা পাচ্ছে মনে হয়। পেটের ভেতর হাত পা ছড়িয়ে ছিটিয়ে চিৎকার করে হাসছে। প্রেম বিরক্ত হয়ে চোখ বন্ধ করল। আবার শুরু হয়েছে স্বার্থর ফাউলামি। শেহের চোখ ছোট করে বলল, তোর পেটে বাচ্চা পয়দা করলি কেমনে? বাচ্চা বাচ্চা করে যে মাথা খাস, এই বাচ্চা হইল কেমনে গণ্ডমূর্খ? হলো কিভাবে মানে? তোরা জন মিলে আমার সাথে? ছি ছি।
এখন আমাকে অপবাদ দিচ্ছিস? এক বাচ্চার দুই বাপ হয় কি করে? এক বাচ্চার এক বাপ যেভাবে হয় ওইভাবেই। স্বার্থ এবার হাত পেটে দিয়ে কাতর গলায় বলে, আহারে রে, আমার পেটে যে প্রেমা আর শেহেরের মিক্সড বাচ্চা আছে সেটা বুঝতেছিস না? দুই বাবার বাচ্চা হলে কি দোষ? এখন যুগ 2025, বুঝলি শেহের? চুপ কর, হারামজাদা, আমার নামে এইসব ফালতু বদনাম লাগাবি না। আমি কোনোদিন তোরে ছুঁইনি। বাচ্চা হলে প্রেমার কসম। প্রেম চোখ কুচকে বলল, এই যে দুই গন্ড মূর্খ, তোমরা কি আজেবাজে কথা শুরু করলা? আমি মানুষ ডাক্তার, গাইনি ডাক্তার না যে তোমাদের পেট কেটে বাচ্চা দেখব। আর শোনো, এইসব পাগলামি আমার নামে আনবা না। আমি এখনও ভার্জিন। বলতে পারো কুচি পুরুষ ব্যাটা। স্বার্থ আবার হা করে বলল, প্রেমা আপা, তুমি কি আমাকে অস্বীকার করবা? এই বাচ্চা তোমারও, শেহেরেরও। আমি তো দুই দিক থেকে নিয়েছি। তাই পেটটা ডাবল হয়ে গেছে। শেহের কপাল চাপড়ে বলল, ওরে শালা, ডাবল পেট না, ডাবল মাথার খুঁত। তোকে মানসিক হাসপাতালে ভর্তি করতে হবে। প্রেম বলল, তোমাদের দুইজনকে দেখলে মনে হয় আমি পৃথিবীর সবচেয়ে বেককল মানুষ। একদিকে স্বার্থ ভাইয়ের ভুয়া প্রেগন্যান্সি, আরেকদিকে শেহেরে ভাইয়ের ঝগড়া। কই যাই তোমাদের নিয়ে? স্বার্থ গম্ভীর ভান করে শেহেরের কাঁধে হাত রাখল। দেখ, তুই রাজি না থাকলেও, তোরা আমার বাচ্চার ফাদার। আমরা তিনজনে গিয়ে জন্ম নিবন্ধন করতে যাব। বাবার নামও শেহারি আক্তার প্রেমা, মায়ের নামও স্বার্থ ডিগবাজি। শেহের লাফ দিয়ে উঠল, হারামি, আমি বলবো বাবার নাম প্রেমা, মায়ের নাম স্বার্থ। প্রেম হেসে হেসে বিছানা থেকে গড়িয়ে পড়তে যাচ্ছিল। বলল, তোমরা দুজনই কেস খাওয়ার যজ্ঞ। আল্লাহর কসম, আমি যদি পুলিশ ডাকতাম তোমরা দুইজন এখন মানসিক হাসপাতালে ভিজিটর পাস নিতা। স্বার্থ এবার পেট চেপে গম্ভীর গলায় বলল, চুপ, বেশি হাসবি না প্রেমা আপা। বাচ্চা নড়ছে। দেখ, দেখ। শেহের চোখ বড় করে, নাটকীয় ভঙ্গিতে বলল, ওরে আল্লাহ, সত্যি যদি নড়ে থাকে, তুই তো শিয়ালের বাচ্চা গর্ভে ধরছিস। তোর পেটের বাচ্চা জন্মালে গ্রামে ঘোষণা দিতে হবে বাবা প্রেমা, কাকা শেহের। প্রেম এবার আর নিজেকে সামলাতে পারল না। দুহাত দিয়ে মুখ ঢেকে হো হো করে হেসে উঠল। আল্লাহ, তোমাদের দুইজনকে কে সামলাবে? শেহের স্বার্থ নামের এই দুইটা ভূত আমার পেছনে পড়ে জীবন শেষ করে দিল গো। শেহের মজা রেখে উঠে দাঁড়াল। বলল, চল আজ দাদার সাথে প্রেমের বিয়ের ব্যাপারটা নিয়ে কথা বলে আসি। ভাই আমার হাঙ্গা করার জন্য হ্যাংলা হয়ে যাচ্ছে। ওরা তিনজন ঘরের বাইরে বেরিয়ে এলো। আজগর চৌধুরীর ঘরে এই মুহূর্তে আতিয়া বেগম এবং আজগর চৌধুরী ছাড়া কেউ নেই। ওরা তিনজন নখ ঘরে ঘরে ঢুকল। আজগর চৌধুরী সবে রাতের ওষুধ খেয়ে বসেছেন। আতিয়া বেগম ওদের তিনজনকে বসতে দিলেন। স্বার্থ খুব করে কেসে বলল, দাদা আপনাকে একটা কথা বলার ছিল। আজগর চৌধুরী মুচকি হেসে বললেন, বলো। প্রেম আপনাকে কিছু বলতে চায়। লাল হার্ট লাল হার্ট লাল হার্ট। প্রেম চোখ পাকিয়ে স্বার্থর দিকে তাকাল। বলে আনলো ওরাই বলবে সব, আর এখন ওকেই ফাঁসিয়ে দিচ্ছে। প্রেম গলা পরিষ্কার করে নার্ভাস হয়ে বলল, দাদা আমি বিয়ে করতে চাই। আজগর চৌধুরী ভ্রু কুচকে বললেন, কি? আমি বিয়ে করব? কাকে? আপনাকে। স্বার্থর মুখে এখনও আঙুর ছিল। প্রেমের উত্তর শুনে গলায় আটকে গেল সেটা। খুব করে কেশে নাকের পানি চোখের পানি এক করে ফেলল। আজগর চৌধুরী বিস্মিত চোখে নাতির মুখশ্রী দেখছেন। প্রেম এহেন উত্তর দিয়ে ভয়ে দৌড়ে ঘরের বাইরে চলে গেল। এই জীবনে বোধহয় বিয়ে তার হবে না।